রহমান রহিম। সুপ্রিয় আরএসসি ডিপার্টমেন্টের প্রথম পর্বের শিক্ষার্থীবৃন্দকে স্বাগত জানাচ্ছি আমাদের অনলাইন ক্লাস চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে। আমি আশা করি সবাই স্বাস্থ্যবিধি মেনেই আছেন এবং সুস্থভাবেই জীবন আচরণ করতেছেন। আজকে আমাদের লেসন শুরুতেই আমরা যে বিষয়গুলিকে নিয়ে আসবো সেটা হলো এয়ার কন্ডিশনিং কী জিনিস, সেটা সম্পর্কে আমরা একটা সামারি দেব, স্বাভাবিক একটা ধারণা দেব। এর পরবর্তীতে আমরা সেই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনার জন্য আমরা পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। তো আমরা আগে দেখি যে রেফ্রিজারেশন কী জিনিস, যেটা আমরা স্লাইডে দেখছি। যে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং বলতে কি বোঝায়? এয়ার কন্ডিশনিং হলো শীতাতপ নিয়ন্ত্রণ বা এয়ার কন্ডিশনিং পদ্ধতি, যেটা আমরা স্বাভাবিক অবস্থায় এটা সম্পর্কে যেগুলি বলি যে মানুষ পরিবেশের প্রতিকূল অবস্থায়, যেমন অধিক ঠান্ডায়, অধিক গরম, ধুলাবালি যুক্ত বাতাস অসহায় বোধ করে। বিজ্ঞানের উন্নতির ফলে এই প্রতিকূলতাকেও জয় করেছে মানুষ। আজ তৈরি করেছে আরামদায়ক স্বাচ্ছন্দ্যময় পরিবেশ, যেখানে থাকবে না গরম ঠান্ডা আধিক্যতা, থাকবে নির্মল বাতাস। আর তা সম্ভব হয়েছে কেবল এয়ার কন্ডিশনিং সিস্টেমের মাধ্যমে, যে পদ্ধতিতে কোনো সীমিত আবদ্ধ স্থানের বাতাসের তাপমাত্রা, আর্দ্রতা, গতিবেগ ও বিশুদ্ধতা ইত্যাদি নিয়ন্ত্রণ করা হয়। সে পদ্ধতিকে শীতাতপ নিয়ন্ত্রণ বা এয়ার কন্ডিশনিং বলে। আমরা পূর্বের ক্লাসে যেটা দেখেছিলাম যে রেফ্রিজারেশন শব্দটার সাথে আমরা বাকি অংশগুলি কিভাবে মিল আছে, আজকে আমরা দেখবো যে এয়ার কন্ডিশনিং এটার থেকে আমরা যেটা আসবে, যেমন রেফ্রিজারেশন থেকে আসছে রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার থেকে আসছে এয়ার কন্ডিশনার। এয়ার কন্ডিশনিং থেকে এটা একটা পদ্ধতি, এটা হলো পদ্ধতি, আর এটা হলো যন্ত্র, যেটা আমরা আমাদের লেসন 2 এ আলোচনা করেছিলাম যে কোনো বানানের শেষে আইএন যুক্ত হওয়া, যে কোনো বানানের শেষে যদি ইয়ার থাকে, আইএন যুক্ত হলে এটা পদ্ধতি হবে। আর ইয়ার যদি শেষের অংশে ইয়ার থাকে সেটা হবে যন্ত্র বা মেশিন। সেটা মেশিন হিসেবে আমরা এটা বুঝতে পারি। তো সেক্ষেত্রে এই ক্ষেত্রেও দেখেন এই এয়ার কন্ডিশনারটার ভিতরের অংশটা কিন্তু ঠিকই আমার রেফ্রিজারেটর। আগে যেটা ছিল রেফ্রিজারেশন শব্দের সাথে আসছে রেফ্রিজারেটর, আবার এটার ভিতরে যেটা, এটা হলো প্রবাহী রক্তের মতো। আমাদের শরীরের রক্ত যেমন এটা হলো আমাদের মানব শরীর এয়ার কন্ডিশনার, কিন্তু মানব শরীরটা যে পদ্ধতিতে কাজ করে সেটা হলো এয়ার কন্ডিশনিং। আগে যেটা আমরা রেফ্রিজারেশন ক্ষেত্রে বলছিলাম, ঠিক ওইভাবে এটার ভিতরে রেফ্রিজারেটর থাকে। স্বাভাবিক অবস্থা আমরা এয়ার কন্ডিশনিং এর যে সমস্ত রেফ্রিজারেটরগুলি ব্যবহার করি, R22, R123, R410, 10A, এরকম বিভিন্ন ধরনের রেফ্রিজারেটর, আধুনিক এবং পুরাতন রেফ্রিজারেটর আমরা ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে আমি যেটা বললি যে এয়ার কন্ডিশনিং, আমরা সবাই দেখলাম এয়ার কন্ডিশনার যে যন্ত্রের মাধ্যমে মানে একটা নির্দিষ্ট স্থান তাপমাত্রা, আর্দ্রতা, গতিবেগ, বিশুদ্ধতা ইত্যাদি নিয়ন্ত্রণ করা হয়, সেগুলি হলো এয়ার কন্ডিশনার, এই যন্ত্রের নাম। আর সেটা যে প্রবাহী বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে থার্মোডাইনামিক প্রসেসে কাজ করে, যে রেফ্রিজারেন্টটার উপরে আমরা সেই মেশিনটার বিভিন্ন অংশের ব্যবহারের মাধ্যমে আমরা এয়ার কন্ডিশনিং করে থাকি। তো পরবর্তীতে আমরা এইটার সম্পর্কে আরো ডিটেইলস আলোচনা করব ইনশাআল্লাহ। সেক্ষেত্রে এয়ার কন্ডিশনিং বিভিন্ন রকমের, বিভিন্ন প্রকার আছে। আমরা বাসাবাড়িতে যে সমস্ত এয়ার কন্ডিশনারগুলি দেখি, সেটা কিছু আছে জানালা বরাবর জায়গায় বসে, সেটাকে বলে উইন্ডো এয়ার কন্ডিশনার। কিছু আছে যে ভিতরে একটা অংশ আছে, বাহিরে জানালার বাইরে বা ছাদের উপরে বা নিচের কার্নিশে যে আমরা আর একটা মেশিনের অংশ বসাই, সেটাকে বলে আমরা স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনার। আবার কিছু আছে যে আমরা ঘরের ভিতরে আলমারির মতো
আমরা আলমারির মতো একটা এয়ার কন্ডিশনার অংশ আমরা বসায় রাখি, সেটা একসাথেই, সেটা কন্ডেন্সিং এবং কুলিং ইউনিট একসাথেই অ্যাডজাস্ট করা থাকে, যেটাকে আমরা প্যাকেজ টাইপ এয়ার কন্ডিশনিং বলি। তো প্যাকেজ টাইপ এয়ার কন্ডিশনিংগুলো আবার বিশেষ করে আমাদের বিভিন্ন অফিসিয়াল ক্ষেত্রে ব্যবহার করা, বিভিন্ন এই কমিউনিটি সেন্টারগুলিতে আমরা এগুলো ব্যবহার দেখে থাকি। এটা ছাড়া আমরা যেমন কমার্শিয়াল এয়ার কন্ডিশনিং সিস্টেম, যে কমার্শিয়াল যে সমস্ত স্পেসগুলিতে, সেটা শপিং মল হইতে পারে, সিনেমা হল হইতে পারে, এরকম বিভিন্ন জায়গাতে আমরা সেগুলি ব্যবহার করি, সেগুলিকে আমরা কমার্শিয়াল বলতেছি। আবার কিছু আছে ইন্ডাস্ট্রিতে আমরা এয়ার কন্ডিশনিং ব্যবহার করি, টেক্সটাইল মিল, তারপরে দুগ্ধ খামার, এরকম বিভিন্ন জায়গাতে এয়ার কন্ডিশনিং আমরা ব্যবহার হয়, সেগুলিকে আমরা ইন্ডাস্ট্রিয়াল এয়ার কন্ডিশনিং বলতেছি। এরকম ক্ষেত্র বিশেষে আবার আমরা দেখা যাচ্ছে যে সমস্ত এয়ার কন্ডিশনিং মানুষের আরামদায়ক পরিবেশ সৃষ্টির জন্য আমরা ব্যবহার করি, সেটাকে আমরা আবার বলতেছি যে এটা কমফোর্টেবল রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং। আর যেগুলি কিছু আছে যেটা মানুষকে আসলে প্রায়োরিটি দেওয়া হয় না, সেখানে দেওয়া হয় প্রোডাক্টকে। হ্যাঁ, সে প্রোডাক্টের ক্ষেত্রে যেমন টেক্সটাইল মেইলি, সেক্ষেত্রে আর্দ্রতার পরিমাণটাকে বাড়াইতে হয়। আর্দ্রতা নিয়ন্ত্রণের জন্য সেখানে হিউমিডিফায়ার, ডিহিউমিডিফায়ার ব্যবহার করে সুতা যেন মান ঠিক থাকে, সেটার জন্য আমরা সেখানে ব্যবহার করতেছি। আবার দেখা গেছে যে একই জিনিস ইনকিউবেটরের মাধ্যমে আমরা বাচ্চাকে যখন ভূমিষ্ঠ হওয়ার পরে সে যদি অপরিপক্ক অবস্থায় আসে, অল্প বয়সে চলে আসে, যে মানে অপরিপক্ক অবস্থা যেটা, সেখানে তাকে আমরা ইনকিউবেটরের ভিতরে একটা নির্দিষ্ট তার প্রয়োজনীয় তাপমাত্রা সৃষ্টি করি, কখনো বাড়াইয়া কখনো কমাইয়া, শীতকালে হলে একরকম, গরমকালে হলে আরেক রকম, এরকমভাবে আমরা এই এয়ার কন্ডিশনগুলি করে থাকি। তো সেটা বিস্তারিতভাবে আমরা এটার ক্লাসিফিকেশনগুলি ওরকম দেখাই দেব। তো আশা করি সবাই এয়ার কন্ডিশনিং এর বিষয়বস্তু আমরা রেফ্রিজারেশনের সাথে কিভাবে মিল রাখে সেগুলি দেখতে পারলাম। এখন আমরা একটা সাইকেলের মাধ্যমে দেখব যে রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং এর মূল সাইকেলটা কিভাবে কাজ করে। সেখানে মৌলিক অংশগুলি হলো, 1 নাম্বার কম্প্রেসর, 2 নাম্বার কন্ডেন্সার, 3 নাম্বার এক্সপানশন ডিভাইস, 4 নাম্বার ইভাপোরেটর। এটা একটা অংশ। দেখেন 1 নম্বরে যদি আমরা একটা কম্প্রেসর নিউ করি, থাকে কম্প্রেসরের ভিতরে যে লাইনটা, একটা সাকশন লাইন, একটা হলো ডিসচার্জ লাইন, আর একটা হলো চার্জিং লাইন, সেটা হলো সিল টাইপ কম্প্রেসরের ক্ষেত্রে। এটা হলো কম্প্রেসর। এই কম্প্রেসরের লাইন থেকে যে এখান থেকে গ্যাসটা বাইর হবে, আর একটা দিয়ে আসবে, ইন করবে, এটা দিয়ে চার্জ করবে। সেক্ষেত্রে যেখান থেকে বাইর হবে সেটা হলো কন্ডেন্সারে যাবে, আমরা ড্রয়িং করে থাকি। এখানে হলো এক্সপেনশন ডিভাইস, এটা সিম্বলিক এরকমই চিত্র, আর এখান থেকে যেটা আসছে সেটা হলো ইভাপোরেটর। কম্প্রেসর, এটা হলো কন্ডেন্সার, এটা হলো এক্সপানশন ডিভাইস, এক্সপান্ড ভালভ বলি আমরা, আর এটা হলো ইভাপোরেটর। স্বাভাবিক অবস্থায় ইভাপোরেটর যেখানে বাষ্পায়ন হয়, তরল বাষ্পীভূত হয়,
কম্প্রেস শব্দের অর্থ হলো সংকোচন, কম্প্রেসড মানে সংকুচিত করা। তাইলে এখানে তিনটা কাজ করে, এটার ভিতরে কম্প্রেস করে, সে নিম্ন চাপের বাষ্পীয় হিমবাহকে টেনে আনে আর উচ্চ চাপে রূপান্তর করে সেটাকে বের করে দেয়। তাহলে আমরা দেখলাম যে একটা কম্প্রেসরের ভিতরে তিনটা কাজ হয়। একটা হলো সাকশন করা, সাকশন, লো প্রেসার and temperature. দুই নম্বর হলো compressed low pressure and temperature vapor. Low pressure and temperature vapor. এখানে ডট লাইন দিয়ে সংক্ষেপে বুঝলাম। 3 নাম্বার হলো ডিসচার্জ। ডিসচার্জ হাই প্রেসার, and temperature. এই তিনটা কাজ সে করে থাকে। এটা যে আমরা এডিশনাল গ্যাস যেটা চার্জ করি, এটা চার্জিং লাইন, এটা হলো সাকশন লাইন, এটা হলো ডিসচার্জ লাইন। কন্ডেন্সারের কাজ হলো উচ্চ চাপ এবং তাপের তরলীভূমিকে তাপ বর্জন করার মাধ্যমে এখান থেকে তাপগুলি বাইরে বের হয়, এটা থেকে তাপ বের হয়ে যায়। তাহলে এখান থেকে উচ্চ চাপ তাপ বর্জন করবে, সে চাপ ঠিক থাকবে কিন্তু তাপ বর্জন করবে। তাইলে এখানে 1 নম্বর কাজ হলো সে সুপারহিট বর্জন করবে, সুপারহিটিং। 2 নম্বর কাজ হলো কন্ডেনসেশন, 3 নম্বর কাজ হলো সে তরলটাকে যে পরিমাণ কন্ডেন্স বা তরল করবে সেটাকে আরেকটু ঠান্ডা করার জন্য সাবকুলিং করে আমরা সেটাকে সাবকুল করব। এগুলি সম্পর্কে আমরা পরবর্তীতে আরো বিস্তারিতভাবে বলবো। এখন আমরা এগুলি বিষয়গুলি জেনে নিই। এই তিনটা কাজ করে কন্ডেন্সার। আর এক্সটেনশন ডিভাইসের কাজ হলো হাই প্রেসার, এই যে তরল হলো হাই প্রেসার তরলটাকে লো প্রেসার তরলে রূপান্তর করা। এখানে শুধু প্রেসার রিডিউস করে, করবে এটা যে উচ্চ চাপকে নিম্ন চাপে রূপান্তর করে, উচ্চ চাপের তরলকে নিম্ন চাপের তরলে পরিণত করা। এটা হলো এক্সট্রাকশন ডিভাইসের কাজ। তাহলে এখানে নিম্ন চাপের রূপান্তর হয়ে গেল, কিন্তু নিম্ন চাপের তরল ছিল। আর আমরা এটা বলছি যে এক্সট্রাকশন ইভাপোরেটরের কাজ হলো নিম্ন চাপের তরল কে উচ্চ চাপের
নিম্নচাপের তরলকে নিম্নচাপের বাষ্পে পরিণত করা। স্বাভাবিক অবস্থায় তরল যখন বাষ্প হয় সে নির্দিষ্ট জায়গা থেকে, যে তরল যখন বাষ্প হয়, বাষ্প হইতে গেলে কি লাগে, সেটা হলো তাপ লাগে। যে তাপ একটা নির্দিষ্ট যদি আবদ্ধ থাকে, আমরা এই ইভাপোরেটরটাকে সেট করি, এটা নির্দিষ্ট ফিক্সড, সেটা ইনসুলেটেড একটা এলাকাতে যদি আমরা এই কয়েলটাকে সেট করে দিই, তাহলে স্বাভাবিক অবস্থায় এইটার ভিতরে যে হিমায়নগুলো আসতেছে, তরল হিমায়ন, সে তরল হিমায়ন কি করবে, বাষ্প হইতে চাইবে। নিম্নচাপের তরল হিমায়ন সবসময় বাষ্প হইতে চায়, আসে, সেজন্য সে তাপকে শোষণ করবে। তো তাপ শোষণ করার জন্য একটা নির্দিষ্ট আবদ্ধ স্থান, আবদ্ধ স্থানের তাপগুলিকে সে যদি শোষণ করতে থাকে, তা আবদ্ধ স্থানের তাপ কিন্তু কমে যাবে, আর তাপ কমে গেলে সেটার ফল তাপমাত্রাও কমে যাবে। এইভাবেই আমরা এই নিম্ন তাপমাত্রার অবস্থান সৃষ্টি করে থাকি। আর তাহলে সেক্ষেত্রে আমরা এটাই ইভাপোরেশন এখানেই ঘটে, এইখানেই সেই ইভাপোরেশনটা ঘটে থাকে। খাদ্যদ্রব্য থেকে তাপটাকে সে শোষণ করে নেয়, শোষণ করার মাধ্যমে খাদ্যদ্রব্যের তাপটা যখন সরে যাবে, খাদ্যদ্রব্য নিজেই অটোমেটিক্যালি ঠান্ডা হয়ে থাকবে। একবার, দুইবার, তিনবার, এই সাইকেলটা হলো কন্টিনিউয়াস সাইকেল, বারবার একই ঘটনা ঘটতে থাকবে। বারবার যখন একই ঘটনা ঘটবে, আমরা সেটা ইংলিশে এখানে লিখছি, আমরা এখানে বাংলা বলে দিতেছি। সাকশন, এখানে প্রথম কাজ হলো সাকশন করা, মানে সাকশন লাইন দিয়ে নিম্নচাপ এবং তাপমাত্রা হিমায়ন টেনে আনে যায়, আর কম্প্রেস করে দেয়, নিম্নচাপকে হাই প্রেসারে রূপান্তর করে, হাই প্রেসারে রূপান্তর। আর নিচের লাইন দিয়ে হাই প্রেসার এবং টেম্পারেচারের ভেপারটাকে সে বের করে দেয়। নিচের এই তিনটা কাজ কম্প্রেসর করে থাকে। আর কন্ডেন্সারের কাজ হলো উচ্চ চাপ এবং তাপমাত্রা থেকে তাপমাত্রার যে হিমায়নটা আছে ভেপার, সেটা তাপ ছেড়ে দেয়, বাতাসে তাপ ছেড়ে দেওয়ার মাধ্যমে সে কি করে, তরলে রূপান্তর হয়, উচ্চ চাপের তরলে রূপান্তর হয়। উচ্চ চাপের তরলটাকে আবার নিম্ন চাপের তরলে রূপান্তর করতে হয়, কারণ আমরা এখানে ইভাপোরেশন ঘটানোই আমাদের মূল উদ্দেশ্য। তো সেক্ষেত্রে আমরা এই এক্সপেনশন ডিভাইসটাকে ব্যবহার করি। এক্সপেনশন ডিভাইস বিভিন্ন প্রকারের আছে, এগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে বলবো। উচ্চ চাপের তরলকে নিম্ন চাপের তরলে রূপান্তর করা হয়। তাহলে উচ্চ চাপের তরলকে নিম্ন চাপের তরলে পরিণত করাই হলো এক্সপেনশন ডিভাইসের মূল কাজ। সেখানে আমরা নিম্ন চাপের তরল যখন আসবে, নিম্ন চাপের তরল খাদ্যদ্রব্য বা স্থান বা বাতাস থেকে তাপ শোষণ করার মাধ্যমে নিজে বাষ্পীভূত হবে। এখানে বাষ্পায়নটা করা হচ্ছে কিন্তু রিয়েলি রেফ্রিজারেন্টটাকে, আমরা ভিতরে যে রেফ্রিজারেন্ট সেটা বাষ্পীভূত হচ্ছে, সেটা কোনো এরকম না যে আমাদের বাসা বাড়িতে যে বাতাসটা আছে সে বাতাসটাকে বাষ্পীভূত করে না। সেটা অনেকে এটা ভুল ধারণা নেয় যে এটা কিন্তু রেফ্রিজারেন্ট যেটা আমরা ব্যবহার করতেছি। প্রথম এখানে তরল বাষ্প এই জায়গায় এই কম্প্রেসর যে কাজটা করে তার বিপরীত কাজ করে, এটা কম্প্রেস করে, এটা সম্প্রসারিত করে। কন্ডেন্সারের কাজ যেটা করে তার বিপরীত কাজ করে, এটা কি করে, তাপ ছেড়ে দেয় আর এটা তাপ গ্রহণ করে। আশা করি আমাদের এই সেশনের মাধ্যমে আমরা রেফ্রিজারেশনের বেসিক যে বিষয়টা, এটা সম্পর্কে একটা সাধারণ ধারণা অর্জন করতে পারলাম। পরবর্তী ক্লাসগুলিতে আমি আশা করব আমাদের প্রত্যেক শিক্ষার্থী এই রেফ্রিজারেশন চক্রের এই 4টা মৌলিক অংশের চিত্র অঙ্কন করা এবং সেগুলির কাজগুলি সে নোট ডাউন করতে পারবে, এবং সে ক্লাসে পরবর্তীতে এই ক্লাসগুলিকে এরকম নোট আকারে সে তার নিজের ভাষা যেটা বুঝলো সেটা লিখে নেবে। পরবর্তীতে আমরা যখন সরাসরি দেখা করব অথবা আমরা অনলাইনের মাধ্যমে আপনাদের এই ক্লাসগুলির কন্টাকে আপনারা কতটুকু বুঝতে পারলেন সেই জিনিসগুলিকে আমরা মানে ফিডব্যাক আকারে নেওয়ার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার লেসন এখানে শেষ করছি। খোদা হাফেজ।